এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে, দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন, মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে। তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়, এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। এটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। হায়েস্ট মাইক্রোবাসে 4 জন আসে এবং মাইক্রোবাসটি ঘটনাস্থল পর্যন্ত আসেনি, দূরে একটা স্থানে দাঁড়ায়। দূরে একটা স্থানে আমরা সিসিটিভি ফুটেজটা মূলত বিশ্লেষণ করি, শুধুমাত্র ঘটনাস্থল নয়, ঘটনাস্থল থেকে শুরু করে ওইটা লিঙ্ক ধরে তারা কোন পথে এসেছে, আসার রুটটা দেখি, আবার যাওয়ার রুটটা দেখি। তা আমরা যখন এই রুটগুলো অ্যানালাইসিস করি, রুটগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে ওই ঘটনা থেকে কিছু দূরে একটা হায়েস্ট মাইক্রোবাস 4 জনকে নামায়। পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হায়েস্ট মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে এই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল। এটা একটা সূত্র, এই সূত্রের জের ধরে আমরা এই মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা করি, মাইক্রোবাসের নাম্বার প্লেটটি দেখার চেষ্টা করি। মাইক্রোবাসের নাম্বার প্লেট থেকে যখন নাম্বারটি আমরা শনাক্ত করি, বিআরটি এর মাধ্যমে এর মালিকানা আমরা যাচাই করি। মালিকানা যাচাই করে মালিকের কাছ থেকে যখন জানতে পারি যে মাইক্রোবাসটি কে নিয়েছে, তখন মালিক মূলত তার মাইক্রোবাসটি ভাড়ায় দেয়। 2 ড্রাইভার, তার মধ্যে জাফর নামে এক ড্রাইভার ওই দিন তার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা জাফরকে যখন আমাদের হেফাজতে আনি, জাফরকে আনার পর জাফরকে যখন আমরা ওই ছবিগুলো দেখাই, ছবিগুলো দেখানোর পরে যে কোনো একটি ছবিকে একটি নামে সে আমাদের কাছে প্রথম স্বীকার করে এবং সে বলে সে গাড়ি যোগে দূরে বসা অবস্থায় ছিল, সে ঘটনাস্থলে আসেনি। বাট যখন একটি নাম সে বলে, নাম বলার পর আমরা আমাদের যে ডেটাবেজে তাকে ডাকাত হিসাবে আমরা দেখতে পাই এবং তার মোবাইল নাম্বার আমাদের ছিল। থাকার পরে তার টাওয়ার ডাম্প করি, আমরা টাওয়ার ডাম্প করে তার অবস্থানগত দিকটা সেখানে আমরা দেখতে পাই। এভাবেই মূলত ক্লু পাওয়া এবং সেই ক্লু থেকে আমাদের আগানো। জাল টাকার যে বিষয়টা, জাল টাকার বিষয়টা আমরা যাকে মোস্তাফিজকে আমরা গ্রেফতার করি, মোস্তাফিজকে গ্রেফতারের পর মোস্তাফিজের কাছ থেকে যখন আমরা টাকাটা পাই, টাকাটা পাওয়ার পর তার কাছ থেকে নগদ যে 3 লক্ষ টাকা এবং 2,12,000 মানে যে জাল টাকা, এটা আমরা পাই তার বাড়িতেই পাই। তার বাড়ি থেকে উদ্ধার করার পর এখন প্রাথমিকভাবে আপাত দৃষ্টে আমাদের কাছে সেটা জাল টাকা হিসাবে প্রতীয়মান হয়। আমরা এটি চূড়ান্তকরণের জন্য যে সিআইডি নিকট প্রেরণ এবং বিশ্লেষণ যে রিপোর্ট আনা, সেই রিপোর্ট এনে আমরা চূড়ান্তকরণ করতে পারবো যে এটা জাল টাকা কিনা। আমাদের কাছে প্রাথমিক দৃষ্টে সেটা জাল টাকা হিসেবে প্রতীয়মান হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই টাকাটা জাল টাকা এবং সেটার রুট আমরা বের করার চেষ্টা করছি যে মূলত সেই জাল টাকার এই কার্যক্রমটার সাথে আগে থেকেই তার ইনভলভমেন্ট আছে কিনা, সে কোথা থেকে এই টাকাটা পেল এবং এই চক্রটা কি নতুন আরেকটা আঙ্গিকে, নতুন আরেকটা ডাইমেনশনে আমরা সেটা বের করার চেষ্টা করছি এবং একজনের কাছ থেকে আরেকজনের লিঙ্ক ধরেই মূলত মূল চক্রটাকে গ্রেফতার করা। একজনের কাছ থেকে যে তথ্য পাই সে তথ্য বিশ্লেষণ করে আরেকজনকে গ্রেফতার করা এবং সেখান থেকে উদ্ধার করা এবং সেটা তথ্য প্রযুক্তিগত যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো করেই মূলত একটা তদন্ত কার্যক্রম ঘটে। আর যখন এই কার্যক্রমটা শর্টে এখানে ব্রিফ করি, শর্টে 2 মিনিটের ব্রিফ, বাট এর নেপথ্যে অনেক বড় রকমের একটা গল্পের মতো থাকে। তাই এটা মনে হচ্ছে যে জাল টাকা, অস্ত্র, যখন একটা ডাকাতি করতে যাবে, ডাকাতি করতে গেলে সেখানে অস্ত্র থাকবে, সেখানে গাড়ি থাকবে, সেখানে মোটরসাইকেল থাকবে, পালানোর জন্য তার বাহন থাকবে, পালানোর জন্য বাহন না থাকলে সেখান থেকে পালাতে পারবে না, অস্ত্র না থাকলে ভীতি সঞ্চার করতে পারবে না, ডাকাতি কার্যক্রম করতে পারবে না। জাল টাকার বিষয়টা, হ্যাঁ জাল টাকার বিষয়টা সেটা আরেকটা অপরাধের ডাইমেনশন, যে ডাইমেনশনে আমাদের তদন্ত কার্যক্রম চলছে যে এটার ক্ষেত্রে তার প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা অথবা জাল টাকাটা কোথা থেকে এনেছে। যেহেতু আমরা পেয়েছি, পাওয়ার পরে এটার ক্ষেত্রে আমাদের তদন্ত করতে হবে, তদন্ত করে জানতে হবে, এটা রুট বের করতে হবে, সেটাকে আইনের আওতায় আনতে হবে।